সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন যে রাজসাক্ষী হতে চাওয়ার মধ্য দিয়ে সে প্র্যাকটিক্যালি তার অপরাধ এবং ওই সময়কার শাসকের হয়ে তিনি যে সমস্ত অপরাধের সাক্ষী, এটা তো জাতির কাছে তিনি এখন বলবেন। একের পর এক কাহিনীগুলো আসবে। এটা হবে ইতিহাসে আওয়ামী দুঃশাসনের এই রাজসাক্ষী হয়ে যাওয়া পুলিশ প্রধানের তার কালো যুগের একটা সাক্ষী হয়ে থাকবে সে ইতিহাসের কাছে। জুলাই সনদ না হলে আপনারা কি করবেন? না, আমরা এই দাবি জানাতে থাকবো। আমরা তো বলেছি যে জুলাই বিপ্লবের যে প্রথম বার্ষিকী এখন পালিত হচ্ছে 1 জুলাই থেকে 36 জুলাই পর্যন্ত, এর মধ্যেই আমরা এইটা ঘোষণা এবং বাস্তবায়ন আমরা দাবি করেছি। আমরা তো বিশ্বাস করতে চাই যে জনগণের আকাঙ্ক্ষাকে সরকার মেনে নেবে। সালেম একটি জরিপ করেছে, সেই জরিপে জামাত 21% ভোট পাবে বলে জানিয়েছে। আপনার মত কি? আসলে কোনো জরিপই কিন্তু অথেন্টিক না। এক একজনের জরিপের কিছু পদ্ধতি আছে। 2-3টা জরিপ যখন একসাথে যখন এই সমস্ত সার্ভেগুলো হয়, তো সার্ভের রেজাল্টের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স দেখা যায়। সেই জন্য আমরা কোনো জরিপকেই যেমন একদম উড়িয়ে দিই না, একটা পারসেপশন, একটা ধারণা তো অন্তত তৈরি হয়, কিন্তু এটার উপরে নির্ভর করে বলা যাবে না যে এটা একেবারেই ঠিক এই হবে, এটা আমরা মনে করি না। তবে একটা ধারণা মানুষ নিতে পারছে। এর আগেও কিন্তু কয়েকটা সার্ভে রিপোর্ট আমাদের কাছে এসেছে, আন্তর্জাতিক কিছু সংস্থার প্রতিষ্ঠান। সেখানে তো জামাত ইসলামের ব্যাপারে জনমত এর চেয়ে আরো অনেক বেশি পার্সেন্টেজ তারা দেখিয়েছে। এই জন্য ডিফারেন্স হয় নানান জরিপে। বসুন্ধরার মিডিয়াগুলোর অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে এনসিপি। আপনার মন্তব্য কি? না, আমরা কোনো দলকে অনুসরণ করব না। মিডিয়ার উপরে যাদের কালো হাত আছে, মিডিয়াকে যারা তাদের কর্পোরেট হাউসের বা কোনো বিজনেস কোম্পানি বা কোনো কমার্শিয়াল বা কোনো এস্টাবলিশমেন্টের স্বার্থ সংরক্ষিত করার জন্য মিডিয়াকে যদি কেউ ইউজ করে, এই কারণে কোনো রাজনৈতিক শক্তিকে যদি তারা প্রতিপক্ষ বানায়, আমরা তখন তার নিন্দা করি। এই জন্য আমরা আজকেও আমি প্রেস ক্লাবের অনুষ্ঠানে এটা বলেছি যে অনেক মিডিয়া হাউস, অনেক কর্পোরেট হাউস থেকে পলিটিক্যাল পার্টিগুলোর বিরুদ্ধে কিন্তু বক্তব্য এবং পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটা উচিত না। তারা গণমাধ্যম, সেখানে থেকে তারা দেশ, জনগণ, রাজনৈতিক দলের সাথে সমন্বয় করে তারা দেশের গণতান্ত্রিক বিকাশের জন্য, দেশের মানুষের স্বার্থে দেশের বাস্তব তথ্যগুলো দুনিয়া এবং দেশবাসীর তুলে ধরবে, এটা তাদের দায়িত্ব। কিন্তু তারা একটা জায়গা থেকে রাজনৈতিক আক্রোশ, একটা বিশেষ দল, একটা বিশেষ শক্তির উপরে যদি আক্রোশ করে, তাহলে এটা তো গণমাধ্যমের বৈশিষ্ট্য, চরিত্র রক্ষা হয়। এটা আমরা আজকেও বলেছি, এখনও বলবো, যে সে যে গ্রুপই হোক, আমি নাম উল্লেখ না করে বলবো। হ্যাঁ, রাজনীতি যদি তাদের ভালো লাগে, যে না রাজনীতি ভালো, তা আপনি আসেন গণমাধ্যমের লেবাস খুলে, আপনি পলিটিক্সের ময়দানে আসেন। কিন্তু নামে আপনি গণমাধ্যমের লেবাস পরবেন আর ওখানে বসে আপনি রাজনীতির প্রতিপক্ষ চিহ্নিত করে তার বিরুদ্ধে ভূমিকা রাখবেন, এটা গণমাধ্যমের উদ্দেশ্য লক্ষ্যের সাথে মানায় না। কারণ আমরা বলি, সবাই বলে সাংবাদিকরা, যে সাংবাদিকতা হচ্ছে ব্যারোমিটার অফ সিভিলাইজেশন, তাদেরকে বলা হয় জাতির বিবেক, অথচ বলার সময় বলে, নিজে আবার কাজটা করার সময় ইউরো জার্নালিজম যা তাই করে। এ ব্যাপারে আমি মনে করি সব মিডিয়া মালিক এবং কর্পোরেট হাউস থেকে যারা কন্ট্রোল করেন, তাদের সাংবাদিকতা করতে হলে ইথিক্সের মধ্যে থেকেই করা উচিত। নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণ নিয়ে আপনার মন্তব্য কি? এক্ষুনি আমার মন্তব্য নেই। দেশে আইন আছে, সরকার আছে, ইলেকশন কমিশন আছে, আরপিও অনুযায়ী নির্বাচনী বিধিবিধান, দেশের রাজনৈতিক শক্তি আছে, তারা এগুলো সিদ্ধান্ত নেবে। তারা ফ্যাসিবাদের যে তারা দোষর ছিল, এটা তো এখন সকলের কাছেই এটা স্বীকৃত এবং পরিচিত। তারা যদি ওই ফ্যাসিবাদী শক্তিকে প্রশ্রয় না দিত, মদত না দিত, একটু সাপোর্ট দিয়ে ধরে না রাখতো, তো ফ্যাসিবাদ এতদিন হয়তো টিকতো না। এই কারণে তাদেরকেও কিন্তু ফ্যাসিবাদের দোষর হিসেবে অনেকেই তাদের প্রতি ক্ষুব্ধ হয়ে আছে। একদিকে সাবেক আইজিপি মামুনের রাজসাক্ষী হতে চাওয়া, অন্যদিকে বিবিসির ভেরিফাইড হাসিনার অডিও প্রকাশ, দুটি ঘটনা মিলে এখন কি বলা যায় হাসিনা এবং আওয়ামী লীগের খেল খতম? সেটা অনেকে বলছে। এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন যে রাজসাক্ষী হতে চাওয়ার মধ্য দিয়ে সে প্র্যাকটিক্যালি তার অপরাধ এবং ওই সময়কার শাসকের হয়ে তিনি যে সমস্ত অপরাধের সাক্ষী, এটা তো জাতির কাছে তিনি এখন বলবেন। একের পর এক কাহিনীগুলো আসবে। তো এটা হবে ইতিহাসে আওয়ামী দুঃশাসনের এই রাজসাক্ষী হয়ে যাওয়া পুলিশ প্রধানের তার কালো যুগের একটা সাক্ষী হয়ে থাকবে সেই ইতিহাসের কাছে। আর বিবিসির যে ভূমিকা, এগুলো মিলে আমি এটার সাথেই তুলনা করতে চাই যে
এই তসবির দানা যখন একটা খুলে পড়ে যায় তো পরেরগুলো এক টপ টপ করে পড়তে থাকে। তো কোনো চেষ্টাই একটা ডুবন্ত মানুষকে বাঁচানোর চেষ্টা করে, মানুষ যখন ডুবতে থাকে ওই কচুরি পানা ধরে বাঁচার চেষ্টা করে, কিন্তু মনে হয় যেন বেঁচে গেল, বাঁচতে পারবে না, কারণ সে যে অপরাধ করেছে 17-18 বছরের, তার ষড়যন্ত্র, তার আক্রোশ, তার প্রতিহিংসার সে নিজেই এর খেসারত দিচ্ছে। এই জন্য আমরা এটা বিশ্বাস করি, জনগণে বিশ্বাস করে যে আওয়ামী লীগ প্র্যাকটিক্যালি, অন্তত হাসিনার নেতৃত্বের যে আওয়ামী লীগ এবং হাসিনার যে নেতৃত্ব, তার যে বিভৎস নিষ্ঠুরতম রূপ এই জাতি দেখেছে, এই মাটি, এই দেশ, এই জনগণ তাকে আর কখনো গ্রহণ করবে না। সে যতই মুখে কথা বলুক। 400-র অধিক মামলা হয়েছে ইন্টারপোলে, তার রেড অ্যালার্ট জারি হয়েছে, ওয়ারেন্ট জারি হয়েছে, একটাই তো সাজা হয়ে গেছে, আরও বিচারাধীন। এখনও তিনি বলেন যে আমি এটা করেছি, সেটা করেছি, উন্নয়ন করেছি। মনে হয় যেন যে ওনার সেই অহংকার, দাম্ভিকতা কিন্তু এখনও যায়নি, উনি এখনও জাতির কাছে সরি বলেননি। ফলে আল্লাহ তাআলার কাছে এত অহংকারীর আরও বোধহয় নির্মম পরিণতি বিদেশে থাকলেও তাকে হয়তো দেখে যেতে হবে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অতীত সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি।
আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুটিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে, ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত, প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে। আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো এখন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে।